আমার নাম আকিব। আমার যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যেতাম তখন বলতো দুলাভাই আজ আমি আপনার ঘরে আপুর সাথে থাকব। আমার শালি আমাকে বলতো যে জামাইবাবু আপনি ভীষণ সুন্দর, আমার দিদি অনেক ভাগ্যবতী আপনার মতো স্বামী পেয়ে। আমি আমার শালিকাকে বললাম তাহলে তোমার বুঝি হিংসা হচ্ছে? তখন শালিকা বলল দেখুন দুলাভাই আমি কিন্তু আজ রাতে আপুর ঘরে ঘুমাবো, আপনি যাই বলুন না কেন আমি আজ আপনার কথাই শুনব না। দুলাভাই আপনি কিন্তু না করবেন না। আমার শালিকাকে না করা সত্ত্বেও সে আমার ঘরে আসতে চাইত। আমি শালির হাবভাব কিছুই বুঝি না। আসলে আমার শালিকা কি পেতে চায়? একদিন যখন আমি শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম, তারপর সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন আমি আমার স্ত্রীর রুমে ঘুমাতে গেলাম, তখন শালিকা আমাকে বলল দুলাভাই আপনার সাথে কথা আছে। আমি শালিকাকে বলেছিলাম আজ না কাল সকালে শুনব, এখন যাও গিয়ে ঘুমাও। তারপর শালিকা বলল না আজ আমি আমার রুমে যাব না, আমি আজ আপনাদের সাথে থাকব। এই কথা আমার স্ত্রী শোনার পরে তাকে বলল চুপ কর, তোর ঘরে গিয়ে ঘুমাবি নাকি বাবাকে ডাক দিব। তখন আমি বাধ্য হয়ে আমার রুমে চলে আসলাম। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আজ রাতে আমি যে করে হোক দুলাভাইয়ের রুমে যাব। তারপর তারা রুমের ভিতর থেকে লক করতে ভুলে গিয়েছিল। আমি গভীর রাতে দুলাভাইয়ের রুমের দরজার কাছে গেলাম। দরজাটা হালকা করে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল, কারণ তারা রুমের ভিতর থেকে দরজা লক করতে ভুলে গিয়েছিল। যাই হোক আমি আস্তে করে দুলাভাইয়ের ঘরে প্রবেশ করলাম। আমি দেখলাম দুলাভাই আর আমার দিদি গভীর ঘুমে আচ্ছন্ন। তারপর আমি আস্তে করে দুলাভাই আর দিদির মাঝখানে শুয়ে পড়লাম। তারপর বন্ধুর কি হয়েছিল তা জানতে গল্পটি শুনতে থাকুন। আমার বউ ও শালিকা ভীষণ সুন্দরী ছিল দেখতে। আমার শালিকা কিন্তু আমার বউয়ের চাইতেও ভীষণ সুন্দরী ও তরুণী। সেদিন রাত্রিবেলা আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম, তখন সুযোগ বুঝে আমার শালিকা আমার ঘরের ভিতরে ঢুকে চুপচাপ। আসলে আমার বউ ও আমার শালি, তারা দুই বোন ছিল। তাদের দুই বোনের মধ্যে বড় বোনের নাম কল্পনা ও ছোট বোনের নাম অঞ্জনা, এবং আমার বিয়ে কল্পনার সঙ্গে পাকা হয়েছিল। কল্পনা তার বোনের চাইতে বয়সে 3 বছরের বড় ছিল। কিন্তু আমি যখন ছুটি নিয়ে শহর থেকে বাড়ি ফিরে এসেছিলাম মেয়েকে দেখার জন্য, তখন আমার বাবা মা আমাকে বলেছিল আমি যাতে পার্সোনাল ভাবে প্রথমে মেয়েটাকে দেখে আসি, তারপর আমার যদি মেয়ে পছন্দ হয় তবে আমার বাবা মা মেয়েটার সঙ্গে আমার বিয়ে পাকা করবে। আসলে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য আমি কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। তারপর একদিন ঠিক করে ওই মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রথমে তো শুনেছিলাম যে মেয়েটি নাকি আমার সঙ্গে দেখা করতে রাজি নয়। তারপর মেয়েটির বাবা আবার আমার বাবাকে ফোন করে জানিয়েছিল যে তার বড় মেয়ে নাকি আমার সঙ্গে পার্সোনাল ভাবে দেখা করতে রাজি হয়েছে। মেয়েটিকে দেখা মাত্রই তো আমার দম বন্ধ হয়ে আসছিল, কারণ সে এতটাই তরুণী ছিল যে প্রথম দৃষ্টিতে তাকে দেখা মাত্রই আমার চোখ দুইটা বড় হয়ে গেছিল। কারণ মেয়েটি ভীষণ সুন্দরী দেখতে, তার সৌন্দর্য দেখে তো আমার চোখ দুইটা জুড়িয়ে গিয়েছিল। তারপর সে যখন পার্কে এসেছিল, তখন আমি তাকে প্রশংসা না করে থাকতে পারিনি। কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে সে যে আমার সঙ্গে বিয়ের আগেই। আমি কল্পনাকে বলেছিলাম যে এটা কিন্তু ঠিক হয়নি, কারণ এখনো যেহেতু আমাদের বিয়ে হয়নি, আর বিয়ের আগেই তুমি আমাকে। তখন সে বলেছিল তুমি কি আমাকে বিয়ে করবে না? তখন আমি অনেক ভালোবেসে বলেছিলাম তোমাকে বিয়ে না করলে আমি নিজেই তো এখন আর থাকতে পারবো না, তাই এই ধরনের কথা বলবে না। তখন কল্পনা মুচকি হেসে বলেছিল তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছুদিন পরেই তো আমাদের বিয়ে হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আমাদের মাঝে যা হওয়া সেটা তো হয়ে গেছে। তারপর বাড়ি ফিরে এসে বাবা মাকে বলেছিলাম যে আমার বিয়ের তারিখ যাতে খুব তাড়াতাড়ি পাকা করে, আমি মেয়ে পছন্দ করে ফেলেছি। এটা শুনে তো আমার বাবা মাও খুব খুশি হয়েছিল। তারপর কিছুদিন পরেই আমি বাবা মায়ের সঙ্গে কল্পনার বাড়িতে গিয়েছিলাম বিয়ের দিন পাকা করার জন্য। কিন্তু কল্পনার বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটায় সরে গিয়েছিল। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা মেয়ে কিভাবে নিজের স্বার্থের জন্য যে আমার সঙ্গে সবকিছু, তারপর সবকিছু সত্যি কথা জানতে পেরে আমি যখন সবার সামনে অঞ্জনার ব্যাপারে সত্যি কথা বলার চেষ্টা করেছিলাম,
তখন অঞ্জনা আমাকে কোনো মতেই সত্যি কথাটা বলতে দেয়নি। তারপর আমি যখন তার সঙ্গে পার্সোনাল ভাবে লুকিয়ে কথা বলেছিলাম, ও জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন আমার সঙ্গে তোমার দিদির সঙ্গে এই রকম বেইমানি করলে? তুমি তোমার দিদির সরলতা নিয়ে আমাকে ঠকিয়েছে। শুধু তাই নয়, তুমি তোমার বোনকেও ঠকিয়েছ। সেদিন তো আমি তোমাকে কল্পনা ভেবে তোমার সঙ্গে। আমি কিন্তু সবাইকে সত্যি কথা বলে দেব যে তুমি কিভাবে আমাকে ঠকিয়েছ। আর তোমার একবারও লজ্জা হলো না যে তুমি নিজের দিদির জীবনটাকে নষ্ট করছ? অঞ্জনা তখন আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি কাউকে সত্যি কথা বলি তাহলে সে নাকি সবাইকে এটাই বলবে যে সেদিন পার্কে আমি নাকি তার সঙ্গে জোর করে, এবং সে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে। ওই ভয়ে আমি চুপচাপ ছিলাম এবং কল্পনাকে এই বিয়ে করেছিলাম। কিন্তু আমার ক্ষমতা হয়নি তার বোনের ব্যাপারে আমার স্ত্রীকে সত্যি কথা বলার। বিয়ের পরে অঞ্জনার সঙ্গে ঘটে যাওয়া সেই দিনটাকে একটা খারাপ স্বপ্ন মনে করে নিজের মন থেকে সরিয়ে দিয়েছিলাম, এবং আমি নিজের স্ত্রীকে অনেক ভালোবাসতে শুরু করেছিলাম। আমি নিজের স্ত্রীকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে অন্যায় করেছিল। বিয়ের পরে প্রথমে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, সেদিন রাত্রিবেলা আমি শুয়েছিলাম, তখন রাত্রিবেলা চুপচাপ আমার শালী আমার ঘরের ভিতরে এসে তার দিদির পাশে শুয়ে পড়ল, এবং আমিও ঘুমের ঘোরে তাকে নিজের স্ত্রী মনে করে যখন তার দিকে তাকায় তখন আমার আত্মা কেঁপে উঠেছিল। আমি তখন তাড়াতাড়ি শালিকাকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কারণে আমার সঙ্গে এমন করছো? তুমি সম্পর্কে আমার শালী হও, এই জন্য শুধু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, নইলে কিন্তু তুমি আমার সঙ্গে যা বেয়াদবি শুরু করেছ এগুলো কিন্তু সহ্য করার মতো না। তুমি আমার কাছে কি চাও? আমার শালী তখন বলেছিল, জামাইবাবু সেদিন আপনি আমাকে যা করেছিলেন তা আমি এখন আপনার কাছে চাইছি, এবং আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমি কিন্তু বাড়িতে সবাইকে সবকিছু সত্যি কথা বলে দেব যে বিয়ের আগেই আপনি আমার সঙ্গে। তাই আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। তার সব কথা শোনার পরে আমি তাকে আস্তে করে বলেছিলাম যাতে কেউ শুনতে না পায় যে তোমার লজ্জা করে না অঞ্জনা? তুমি তোমার দিদির জীবনটাকে নষ্ট করতে চাইছ। তোমার দিদির সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর এখন আমি তোমার দিদিকে অনেক ভালোবাসি। আর সেদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে যে তুমি কল্পনা, আর এমনিতেও সেদিনের ঘটনাটা আমি দুঃস্বপ্ন মনে করে ভুলে গেছি, এবং তুমিও ভুলে যাও। আমাদের ভালো থাকতে দাও। আমি তোমার দিদিকে অনেক ভালোবাসি, তাই তুমি ভুল করেও আমাদের মাঝে আসার চেষ্টা করবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমার শালী তখন বলেছিল, আমি আপনাদের মাঝে কই আসি? জামাইবাবু মাঝে তোমার দিদি চলে এসেছে, আর এমনিতেও আমি আপনার কাছে চাইছি। আপনি আপনার তার সঙ্গে কি করবেন সেটা দেখে তো আমার কোনো লাভ নেই। আর এমনিতেও এটা তো আপনার কপাল বা সৌভাগ্য যে আপনি একটার সঙ্গে আরেকটা ফ্রি পাচ্ছেন। কিন্তু আপনি চান আর না চান, আপনাকে তো আমার চাই, নইলে আমি কিন্তু সবাইকে সবকিছু সত্যি কথা বলে দেব। এই বলে আমার শালিকা আমার, কিন্তু আমি কোনো মতে নিজের মান সম্মান নষ্ট হতে দিইনি। আমি সেদিন রাতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের স্ত্রীর ঘরে ফিরে এসেছিলাম। সেদিন রাতে অঞ্জনার অসভ্যতা দেখে রাগে আমার মনে হচ্ছিল যেন আমার শালিকাকে একটা থাপ্পড় দিই। সেদিন রাতে আমি আমার শালিকাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে ও যেটা চাইছে সেটা সম্পূর্ণ ভুল, এবং এতে আমাদের ৩ জনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু সে কোনোমতেই আমার কথা শুনতে রাজি ছিল না। এদিকে আমি এত বেশি অস্থির ছিলাম আমার শালীর ব্যবহারের জন্য যে আমার তো আর একটা মুহূর্ত শ্বশুরবাড়িতে থাকতে ইচ্ছে করছিল না। তাই কোনো রকমভাবে ২ দিন থেকে আমি আমার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম যে আমার এখানে থাকা হবে না, আমাকে বাড়ি ফিরে চলে যেতে হবে, কারণ আমাকে আবার অফিস জয়েন করতে হবে। কিন্তু সেদিন আমার কথা শোনার পরে আমার শ্বশুরমশাই নিজের ছোট মেয়েকে অনেক ভারী গলায় ও রেগে চিৎকার করে ডেকে বললেন, অঞ্জনা, কাল রাতে তুই তোর জামাইবাবুর সঙ্গে লুকিয়ে এমন কি কথা বলছিস? তারপর আমার শ্বশুরমশাই আমার বুকে জোরে ডেকে বলল, কল্পনা, তোমার চাচা তোমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার আগেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। উনি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলবেন, তাই তুমি এক্ষুনি তোমার চাচার সঙ্গে দেখা করে এসো। এবং বাড়ি ফিরে যাওয়ার আগে আমি আমার বুকে বলেছিলাম যে আমার অফিসে অনেক জরুরি কাজ আছে,
যার জন্য তাকে ও আমার সঙ্গে বাড়ি ফিরে চলে যেতে হবে। কিন্তু আমি আমার বুকে আসল কারণটা ভয়ে বলতে পারিনি। কারণ আমার মনে একটা ভয় ছিল যে আমি যদি আমার বুকে আমার শালিকা ও আমার ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দিই, তাহলে হয়তো আমার বউ আমাকে ছেড়ে দেবে। তাই আমি আমার বুকে সত্যি কথাটা বলতে পারিনি। আমার সাহসী হয়নি। তারপর আমার শ্বশুরমশাই যখন আমার বুকে তার চাচার কাছে যেতে বলেছিল, তখন আমার বউ তার বাবার কথা অনুযায়ী তার চাচার বাড়ি চলে গেছিল। তারপরে আমার শ্বশুরমশাই যখন আমার স্বামীকে রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, তখন অঞ্জনার শ্বশুরমশাইকে মিথ্যা কথা বলার চেষ্টা করেছিল। তারপর আমার শ্বশুরমশাই হঠাৎ করে যা বলেছিলেন সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ আমার শ্বশুরমশাই তার মেয়ের সব মিথ্যা কথা শোনার পরে নিজের মেয়েকে একটা থাপ্পড় মেরে বলেছিলেন, অসভ্য মেয়ে কোথাকার, কাল রাতে তুই আমার জামাইয়ের সঙ্গে যা ব্যবহার করছিস সেগুলো আমি নিজে চোখেই দেখে ফেলেছি। আর আমি এটা তো জানতাম না যে কল্পনার পরিবর্তে তুই জামাইবাবুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলি। আর ওই পার্কে গিয়ে তুই তোর জামাইবাবুর সঙ্গে, না আর ভাবতেই পারছি না। একটিবারও ভাবলি না যে ওটা তোর জামাইবাবু হবে। আমি তখন তাড়াতাড়ি করে আমার শ্বশুরমশাইয়ের হাতে পায়ে ধরে বলেছিলাম, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি কিন্তু ভয়ে আপনাকে এবং বাড়ির কাউকে সত্যি কথা বলতে পারিনি। কারণ আপনার ছোট মেয়ে অঞ্জনা আমাকে হুমকি দিয়েছিল এবং এতে আমার কোনো দোষ নেই। আমার শ্বশুরমশাই তখন আমাকে বলেছিলেন, বাবা, আমি জানি এতে তোমার কোনো দোষ নেই। আমার মেয়ে যদি আগেই বলে দিত যে সে কল্পনা নয় অঞ্জনা, তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটত না। তারপর আমার শ্বশুরমশাই অঞ্জনাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে হুমকি দিয়েছিলেন যে সে যদি এই ঘটনাগুলো তার দিদিকে বলে, তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেবে। আসলে আমার শ্বশুরমশাই চাইনি যে এই কথার বেশি বাড়াবাড়ি হোক এবং তার বড় মেয়ে সবকিছু জানতে পেরে কষ্ট পাক বা তার সংসার নষ্ট হয়ে যাক। তাই সেদিন রাতের বেলায় আমার শালি আমার সাথে যা করেছিল সেই সব কিছু লুকিয়ে আমার শ্বশুরমশাই দেখেছিল। তারপর সেদিন সব কথা আমার শ্বশুরমশাই ও শাশুড়ির সামনে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই সেদিন রাতেই আমাকে আমার বাড়ি ফিরে যেতে বলেছিল, কল্পনাকে সঙ্গে নিয়ে, এবং এই কথাগুলো কল্পনাকে বলতেও বারণ করেছিলেন। এই ঘটনাটা ঘটতে আজ কয়েক মাস হয়ে গেছে। আমি এখন আমার বুকে নিয়ে ঢাকা শহরে থাকি এবং আমার শালি আমার এখানে আর কোনো দিন আসেনি। আমার বউ তাকে ফোন করে ডাকে, কিন্তু আমি তাকে কখনো ডাকি না। কারণ আমার বউ তো ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুই জানে না এবং আমার শ্বশুরমশাই তাকে এখানে আসতে দেয় না। সেটা তো আমি খুব ভালোভাবে বুঝি যে উনি যেটা করেছেন একদম সঠিক কাজ করেছেন, নইলে আমার পুরো সংসারটা কিন্তু নষ্ট হয়ে যেত।